আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা গুলজার, প্রভাষক ইতিহাস বিভাগ, ওমর গনি এমএস কলেজ, চট্টগ্রাম। আমার আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। বিষয় ইতিহাস প্রথম পত্র, অধ্যায় হচ্ছে দ্বিতীয়। অধ্যায়টির নাম ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। দ্বিতীয় অধ্যায়টি আমি গত ক্লাসেও দ্বিতীয় অধ্যায় থেকে ওয়ারেন হেস্টিংসের উপরে ক্লাসটি নিয়েছিলাম। ওয়ারেন হেস্টিংস তোমাদের নিশ্চয়ই মনে আছে, তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ভারতের শাসন কার্যতে তিনি সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাজস্ব আদায়ে সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির হাতে তুলে নিয়ে ইংরেজ শাসনের ভিত্তিমূল স্থাপন করেছিলেন। এরপর তিনি বেশ কিছু অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে পরিচিত হয়ে আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় ওয়ারেন হেস্টিংস নয়, আজকের আলোচনার বিষয় হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে জানা। রেগুলেটিং অ্যাক্ট কি? রেগুলেটিং অ্যাক্ট কি এটি বলার আগে আমি তোমাদের সামান্য একটু কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে, এটি অ্যাক্ট মানে একটি আইন। এই আইনটি ব্রিটিশ শাসন কাঠামো প্রবর্তনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছিল। কারণ 1773 সালের আগ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভারত উপমহাদেশে এসে তাদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়েছিল। আমরা সকলেই জানি ব্যবসা ছিল তাদের একটি অজুহাত। ব্যবসা বাণিজ্যর অজুহাত দিয়ে তারা ভারত উপমহাদেশে প্রবেশ করে সরাসরি এদেশের শাসন কার্যের উপরে হস্তক্ষেপ করেছিল, শাসন কার্য দখল করে নিয়েছিল, প্রশাসনিক সকল ক্ষমতা। তো এই যে প্রশাসনিক ক্ষমতাগুলো তারা দখল করার পরে তারা নিজেদের তৈরি নিয়ম নীতি তারা এই উপমহাদেশে প্রবর্তন করতে থাকে, চালু করতে থাকে। রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে এরকমই একটি প্রথম আইন, যার মাধ্যমে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক একটি পরিচয়ের মাধ্যমে ব্রিটিশরা এখানে ঢুকেছিল, তা থেকে বের হয়ে এসে সরাসরি রাজনৈতিক কাজে তারা হস্তক্ষেপ করে, শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করে এই অ্যাক্টটির মাধ্যমে। তো এখন আসো আমরা দেখি যে রেগুলেটিং অ্যাক্ট কি। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সংজ্ঞায়িত করে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত প্রথম আইন হলো রেগুলেটিং অ্যাক্ট। অর্থাৎ ব্রিটিশরা এদেশে কিভাবে তাদের কার্যক্রমগুলো চালাবে, সেটা সীমা কতটুকু, এটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। আইনটি প্রণয়ন করা হয়েছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ পার্লামেন্ট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে একটি আপোষমূলক ব্যবস্থা হিসেবে এই আইনকে উল্লেখ করা হয়। তো ব্রিটেন যেহেতু যুক্তরাজ্য যেহেতু একটি দেশ, সেখানে পার্লামেন্ট ছিল, পার্লামেন্টে আইন প্রণীত হতো। আইনগুলো বিভিন্ন ভাবে প্রণয়ন করা হতো। তো যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের একটি প্রতিনিধি হিসেবে ভারত উপমহাদেশে এসে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়েছিল, কিন্তু একটি পর্যায়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে ব্যবসায় লোকসান দিয়ে যাচ্ছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাও নিজেদের ইচ্ছা মতো এখানে ব্যবসা চালাচ্ছিল। তাদের এই সমস্ত কার্যক্রমগুলো মনিটরিং করার জন্য একটি আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি আপোষমূলক ব্যবস্থা হচ্ছে এই আইন। তাহলে এর মাধ্যমে সর্বপ্রথম কোম্পানির কলকাতা ভিত্তিক কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে এই লাইনটি দ্বারা আমরা বুঝতে পারছি যে রেগুলেটিং অ্যাক্টটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে কলকাতাটাকে তারা বেস হিসেবে ধরে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত করে এই আইনের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পেরেছি রেগুলেটিং অ্যাক্ট কি। আবারও বলছি, রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে 1773 সালে প্রবর্তিত ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত একটি আইন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমকে তারা একটি নীতির আওতায় নিয়ে এসেছিল। কিভাবে তারা এখানে ব্যবসা পরিচালনা করবে, রাজনীতিতে তারা কতটুকু হস্তক্ষেপ করতে পারবে কি পারবে না, এই ধরনের বেশ কিছু নীতিমালা দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই রেগুলেটিং অ্যাক্টটি পাশ করা হয়েছিল।
এখন আসো আমরা দেখি যে রেগুলেটিং অ্যাক্ট কে প্রণয়ন করেছিলেন। 1773 খ্রিস্টাব্দ, বাংলা যখন 1773 সাল, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। তিনি এই আইনটি প্রণয়ন করেন। তার নাম অনুসারে এই আইনটির সংক্ষিপ্ত নাম দেওয়া হয় নর্থস রেগুলেটিং অ্যাক্ট 1773। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সরকারে রূপান্তরিত হয়। কথাটি আমি একটু আগেই উল্লেখ করেছি। তাহলে দেখলাম যে আমরা রেগুলেটিং অ্যাক্টের পুরো নামটি হচ্ছে নর্থস রেগুলেটিং অ্যাক্ট। তাহলে কে কে এটি প্রবর্তন করেছেন? তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ। এ প্রসঙ্গে মাইকেল এডওয়ার্ড তার ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, দিস অ্যাক্ট মার্কড দ্য বিগিনিং অফ দ্য ডিক্লাইন অফ দ্য কোম্পানি অ্যাজ এ ট্রেডিং পাওয়ার। এটি তোমাদের পাঠ্য বইয়ে এই কোটেশনটি দেওয়া আছে যে মাইকেল এডওয়ার্ড ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, দিস অ্যাক্ট মানে রেগুলেটিং অ্যাক্ট মার্কড দ্য বিগিনিং অফ দ্য ডিক্লাইন অফ দ্য কোম্পানি অ্যাজ এ ট্রেডিং পাওয়ার। এর মানে হচ্ছে এই আইনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কোম্পানির পতন সূচনা করে। অর্থাৎ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই আইনটির দ্বারা কিন্তু আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভ্যালু ছিল এতদিন ইন্ডিয়াতে, সেটি কিন্তু কমে আসছে। কারণ এখন এরপর থেকে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে সরাসরি এই দেশের শাসন কার্য তারা পরিচালনা করবে। তাহলে এই যে পরিচালনা করবে ব্রিটিশ পার্লামেন্ট, এটার সূচনা হচ্ছে এই আইন। এই আইনের মাধ্যমে তারা সেটি জানিয়ে দিল যে আস্তে আস্তে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আইন প্রণয়ন করে তারা ভারত উপমহাদেশ শাসন করবে। এই আইন দ্বারা কোম্পানির ব্যাপারে ইংল্যান্ডের মন্ত্রীদের যে ক্ষমতা বা পৃষ্ঠপোষকতার সম্ভাবনা ছিল, সেটিও পরিহার করা হয়। এতদিন ইংল্যান্ডের বিভিন্ন মন্ত্রীরা কোম্পানির বিভিন্ন ব্যাপারে তারা হস্তক্ষেপ করত, এই আইন দ্বারা সেটির পথও বন্ধ করে দেওয়া হয়। এখন আমরা দেখব যে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নের প্রেক্ষাপট। হঠাৎ করে কেনই বা ব্রিটিশ পার্লামেন্ট এ ধরনের একটি আইন প্রণয়ন করতে গিয়েছিল, সে সম্পর্কেও কিন্তু আমাদের জানা প্রয়োজন। এই হঠাৎ করে এই আইনটি প্রণয়ন কিন্তু আসলে হঠাৎ করে হয়নি। যখন দ্বৈত শাসন ব্যর্থ হয়ে গিয়েছিল, মানে ব্যর্থ বলতে প্রশাসনিক ব্যাপারে এটি অনেক ঝামেলার সৃষ্টি করেছিল, এই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করেছি। এরপর 76-এর যে মন্বন্তর হয়েছিল, এছাড়া কোম্পানির যে কর্মকর্তা এবং কর্মচারীরা তারা শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্য চালাচ্ছিল, ব্যক্তিগত স্বার্থে তারা লিপ্ত হয়ে পড়েছিল। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাণিজ্যে ধস নামিয়ে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছিল। কিন্তু বাংলা জয়ের আগে, অর্থাৎ পলাশীর যুদ্ধের আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করত, এটি একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এখানকার যারা শেয়ার মালিকরা ছিলেন তারা নিয়মিতভাবে এখানে প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতেন। কিন্তু যখন তারা বাংলা জয় করে নিল, অর্থাৎ 1757 সালের পর থেকেই ধীরে ধীরে কোম্পানির বাণিজ্য লোকসানের খাতায় যেতে থাকে, লোকসান শুরু হয়ে যায়। লোকসান শুরু হয়ে যাওয়ার কারণ ছিল কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা সম্পদ লুটপাটে ব্যস্ত ছিল তারা বেশি। এছাড়াও 1769-70 সালে যে বিরাট দুর্ভিক্ষ হয়েছিল, তার ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করল যে কোম্পানি এবং নতুন বিজিত রাজ্যটিকে অর্থাৎ কলকাতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে কোম্পানির ব্যবসা বাণিজ্যকে একটি নিয়ম নীতির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে বিভিন্ন কারণে স্বয়ং ব্রিটিশ সরকার তারাই উপলব্ধি করেছিল যে কোম্পানি এবং নতুন এই বিজিত রাজ্য, অর্থাৎ সমগ্র বাংলার কথা বলছি, পলাশীর যুদ্ধের পর তারা বাংলাটাকেই দখল করে নিয়েছিল। এই রাজ্যটির উপর থেকে তাদের যে তারা এটিকে যে দখল করে রেখেছিল, এর প্রভাব থেকে বা এই প্রভাব যাতে ক্ষুণ্ণ না হয়, এর উপরে তাদের যে পাওয়ার এটি যাতে ধ্বংস না হয়, এর হাত থেকে বাঁচাতে হলে কোম্পানির ব্যবসা বাণিজ্যকে আগে একটি নিয়ম নীতির আওতায় নিয়ে আসতে হবে। কোম্পানি যাতে নিজের ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য পরিচালনা না করে, এতে যে লস হয়ে যাচ্ছে এটিকে বন্ধ করার জন্য তাকে কিছু নিয়ম নীতি দিয়ে দিতে হবে। তো এই যখন অবস্থা 1969-70 সালে যখন এই অবস্থা চলছিল, কোম্পানি এই অবস্থা চলতে চলতে যখন 1773 সালে আসলো, কোম্পানির সনদ নবায়নের সময়
আসলো তখন। সনদ নবায়নের বিষয়টা হচ্ছে কি, কোনো একটা দেশ থেকে কোনো একটা কোম্পানি যদি অন্য একটি দেশে ব্যবসা বাণিজ্য করতে আসে, তখন তাদেরকে নিজ দেশ থেকে একটি সনদ নিয়ে আসতে হয়, ব্যবসার একটা সার্টিফিকেট নিয়ে আসতে হয়। তো এই সার্টিফিকেট নিয়ে এসে ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই সার্টিফিকেট নিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করছিল ভারত উপমহাদেশে। 1773 সালে এসে এই সনদটি আবার রিনিউ করার সময় চলে আসে। তো রিনিউ করার যখন সময় আসে, তখন তারা নিজ দেশের সরকারের কাছে এটি রিনিউ করার জন্য আবেদন জানায় এবং সেই সাথে ব্যবসাটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তারা ত্রাণ ঋণ প্রাপ্তির প্রার্থনা করে। অর্থাৎ তাদেরকে ত্রাণ হিসেবে ঋণ দেওয়ার জন্য তারা কোম্পানির সরকারের কাছে তারা প্রার্থনা করে। তাদের এই প্রার্থনা কিন্তু সরকার মঞ্জুর করে, তাদেরকে লোন দেওয়ার জন্য সরকার রাজি হয়। কিন্তু সেই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ভাবলেন যে তাদেরকে আমরা সনদও দিব, ঋণও দিব, সব ঠিক আছে, কিন্তু কোম্পানির বাণিজ্যকে তারা একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসবে। এ কারণেই তিনি রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করেন। এই আইন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনের সূচনা করে। এই কথাটি আগেই উল্লেখ করেছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি যে প্রেক্ষাপটটা কী ছিল। প্রেক্ষাপট ছিল 1757 সালে পলাশীর যুদ্ধের পর তারা যখন সমগ্র বাংলাকে জয় করে নেয়, জয় করে নেওয়ার পরেই তারা ধীরে ধীরে এদেশের প্রশাসনিক শাসন ব্যবস্থার উপর তারা হস্তক্ষেপ করতে থাকে। এই সময় প্রথম দিকে কোম্পানির বাণিজ্য অবস্থা খুব বেশি ভালো ছিল, এর শেয়ার হোল্ডাররাও প্রচুর পরিমাণে মুনাফা পেতেন। কিন্তু ধীরে ধীরে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা যখন নিজস্ব ব্যক্তিগত লাভের জন্য যখন বেশি আকাঙ্ক্ষিত হয়ে উঠল, কোম্পানির বাণিজ্যর প্রতি তাদের তেমন বেশি নজর ছিল না, তারা শুল্ক ফাঁকি দিতে শুরু করলো। তারপর সেই সময় আবার বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের কারণে বাংলার অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়েছিল, ফলে বাণিজ্য করার মতো অবস্থা তখন ছিল না। ধীরে ধীরে কোম্পানি লাভের পরিবর্তে লোকসান দিতে থাকলো। এই অবস্থায় একসময় 1773 সালে এসে যে বাণিজ্যর সার্টিফিকেট নিয়ে তারা এখানে ব্যবসা করতে আসতো, তা রিনিউ করার সময় চলে আসে। তারা ব্রিটিশ পার্লামেন্টে বা তাদের সরকারের কাছে এটি রিনিউ করার জন্য আবেদন জানায় এবং তাদেরকে কিছু লোন দেওয়ার জন্য তারা অনুরোধ করে, যাতে ব্যবসাটাকে তারা আবার পুরোদমে যাতে শুরু করতে পারে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ চিন্তা করলেন যে তাদেরকে লোনও দিব, সনদও দিব, সব কিছু দিব, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু নিজের ইচ্ছা মতো সেখানে ব্যবসা বাণিজ্য করা শুরু করে দিয়েছে, তাদেরকে আমরা কিছু নিয়ম নীতির আওতায় নিয়ে আসবো। এ কারণেই তিনি রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করেন। তো এই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নের প্রেক্ষাপট। তাহলে আমরা রেগুলেটিং অ্যাক্ট কি এটি জানতে পারলাম, রেগুলেটিং অ্যাক্ট কে প্রণয়ন করেছেন এটি জানতে পারলাম, আর কোন পরিপ্রেক্ষিতে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল এটিও জানতে পারলাম। এখন যে রেগুলেটিং অ্যাক্টের কথা বলছি, এখন আমরা দেখব যে এর প্রধান ধারাগুলো কি কি ছিল। এখানে কিন্তু ধারা অনেক, ধারাটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এভাবে ধারাটি কিন্তু প্রণীত হয়েছিল যে একটি হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে। কোম্পানি মানে তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফাউন্ডেশনটা কি থাকবে, কিভাবে তারা থাকবে, সেটি সম্পর্কে তারা নিয়ম নীতি করেছিল। আর 2 নম্বর হচ্ছে ভারত শাসন সম্পর্কে, অর্থাৎ আইনটিকে তারা দুটি অংশে বিভক্ত করেছিল। তো কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে আইন প্রায় অনেকগুলো, 7-8টির মতো আছে। তারপরে ভারত শাসন সম্পর্কেও অনেকগুলো তারা নিয়ম নীতি প্রবর্তন করেছিল। তো এখানে সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই, আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কেই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র সম্পর্ক। কোম্পানির সকল অংশীদার এখন থেকে কোম্পানির সাধারণ সভায় ভোট দিতে পারবে না। অর্থাৎ আগে কোম্পানির সকল অংশীদার, শেয়ার হোল্ডার যারা ছিল, তারা সাধারণ সভায় সকলেই ভোট দিতে পারত, কিন্তু এখন নিয়ম করা হলো যে সাধারণ সভায় সকলেই ভোট দিতে পারবে না। শুধুমাত্র যাদের 1000 টাকা মূল্যের শেয়ার আছে বা এর চেয়ে বেশি মূল্যের যাদের শেয়ার আছে তারা ভোট দিতে পারবেন। বেশি যাদের শেয়ার আছে সেই শেয়ারের অনুপাতে কিন্তু তারা একাধিক ভোট দিতে পারবেন, এ কথাটিও এখানে উল্লেখ করা হয়েছিল। তাহলে বেশি যারা অর্থ এখানে দিলেন বা শেয়ার হোল্ডার যাদের অর্থের পরিমাণ বেশি, তারাই এখানে প্রাধান্য পাবেন সাধারণ সভায়। এরপর
পরিচালকের সংখ্যা হবে 24। 24 জন 4 বছরের জন্য তারা নির্বাচিত হবেন। অর্থাৎ যে কোম্পানির যে তোমার সাধারণ সভায় ভোট, তাদের যে একটি ছিল, কোম্পানির যে সাধারণ সভায় তারা যে মিলিত হতো, ভোট দেওয়ার বিষয় ছিল, সেখানে তারা ডাইরেক্টর নির্বাচন করতেন। এই সমস্ত বিষয়গুলো একটি নিয়মের আওতায় নিয়ে আসা হলো। বলা হলো যে ডাইরেক্টরগণ 4 বছরের জন্য তারা নির্বাচিত হবেন এবং ডাইরেক্টরের সংখ্যা হবে 24। 24 জনের মধ্যে 1/4 অর্থাৎ 6 জন, 4 6 24, 1/4 প্রতি বছর তারা অবসর গ্রহণ করবেন। 1 বছর পর তারা পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারবেন। তাহলে দিনের পর দিন বা বছরের পর বছর কেউ ডাইরেক্টর থেকে যেতে পারবে না। 4 বছর পর পর ডাইরেক্টর চেঞ্জ হবে, 4 বছরের জন্য থাকবে। আবার প্রতি বছর 6 জন করে করে কিন্তু অবসরও গ্রহণ করবে। এই হচ্ছে তোমার একটি গুরুত্বপূর্ণ তাদের নীতি করলেন তারা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ডাইরেক্টর সভার যে সদস্য হবেন, তারা সদস্য হতে হলে ইংল্যান্ডে অন্তত 2 বছর একাদিক্রমে বসবাস করতে হবে। অর্থাৎ ইংল্যান্ড থেকেই তো তারা আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো যিনি ডাইরেক্টর হবেন ইংল্যান্ডেই তাকে এক নাগারে 2 বছরের, অন্তত পক্ষে 2 বছর ইংল্যান্ডেই তিনি বসবাস করেছেন এমন হতে হবে ডাইরেক্টর সভার প্রার্থী যিনি। এরপর হচ্ছেন ভারত থেকে প্রাপ্ত রাজস্ব সংক্রান্ত সকল প্রকার কাগজপত্র ব্রিটিশ ট্রেজারির কাছে এবং সামরিক ও বেসামরিক বিষয়ক যাবতীয় তথ্য ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করা ডাইরেক্টরদের জন্য বাধ্যতামূলক। ডাইরেক্টরের জন্য মানে সভা, ডাইরেক্টরের যে সভা সেটির উপর বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ বাণিজ্য সংক্রান্ত তথ্য, রাজস্ব সংক্রান্ত সকল কাগজপত্র, সামরিক বেসামরিক বিষয়ে সকল প্রকার তথ্য বাধ্যতামূলকভাবে ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করতে হবে। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট ছিল, অ্যাক্টের একটি অংশ ছিল গুরুত্বপূর্ণ। তাহলে আর এখন নিজেদের ইচ্ছা মতো তথ্য গোপন করে তারা কোনো প্রকার ব্যবসা বাণিজ্য এখানে করতে পারবে না। তাহলে এই যে 3টি আমি উল্লেখ করলাম, 3টি এখানে আমি লিখেছি, আর আরও 2টি ফাঁকে ফাঁকে বলেছি। এগুলো হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন থেকে কিভাবে চলবে সেটি সম্পর্কে নিয়ম নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ভারত শাসন সম্পর্কে, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসনে তাদের কতটুকু অবদান থাকবে। 1 নাম্বার, কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের দায়িত্ব গভর্নর জেনারেল এবং 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের হাতে ন্যস্ত করা হবে। কোম্পানির মাধ্যমেই কিন্তু তখনও ব্রিটিশরা শাসন করে যাচ্ছিল বা শাসন শুরু করেছিল ভারত উপমহাদেশে। তাহলে এই কোম্পানি ব্যবসাও করছে, আবার এই কোম্পানি ভারত উপমহাদেশকে শাসনও করছে তারা। আর এই শাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলের উপর। প্রশাসনিক যে দায়িত্ব তা দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলের উপর। এই যে আইনে, এখন আমি গভর্নর জেনারেল এই শব্দটি উচ্চারণ করলাম, এই প্রথম এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলের কথাটি বলা হয়েছে, এবং এই প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এ কারণেই কিন্তু এখানে আমি আলোচনার শুরুতে ওয়ারেন হেস্টিংসের নামটি উচ্চারণ করেছিলাম। তো যাই হোক, গভর্নর জেনারেলের উপর প্রশাসনিক দায়িত্ব থাকবে এবং তাকে সহযোগিতা করবেন 4 জন সদস্য। এরা এই গভর্নর জেনারেল এবং 4 সদস্য নিয়ে একটি কাউন্সিলের মাধ্যমে ভারত শাসন করবে তারা। এই কাউন্সিলের নাম দেওয়া হয় সুপ্রিম কাউন্সিল বা ফোর্ট উইলিয়াম কাউন্সিল। তাহলে কাউন্সিলের কি নাম দেওয়া হলো? সুপ্রিম কাউন্সিল অথবা ফোর্ট উইলিয়াম কাউন্সিল। এই কাউন্সিলে কি করবে? ভারত শাসন করবে। মূল কথা হচ্ছে সেটি 4 জন সদস্য এবং গভর্নর জেনারেল, এদেরকে নিয়ে একটি কাউন্সিল গঠন করা। এই কাউন্সিলই তারা ভারত শাসন করবে। এই কাউন্সিলের যে সদস্যরা ডাইরেক্টর সভার সুপারিশ অনুযায়ী ইংল্যান্ডের রাজা কর্তৃক তারা নিযুক্ত হবেন। পূর্বে যে আমি ডাইরেক্টর সভার কথা বলেছিলাম, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাবে, এই ডাইরেক্টর সভা সুপারিশ করবে তারা এই কাউন্সিলের 4 জন সদস্যকে নির্বাচন করার জন্য, কিন্তু সেটি আবার ইংল্যান্ডের রাজা কর্তৃক নিযুক্ত হতে হবে। কথাটি না বোঝার কোনো কারণ নেই, আমি আবারও তোমাদের বোঝার জন্য বলছি। এখানে যে 4 জন সদস্যের কথা বললাম যারা ভারত শাসন করবে, তাদেরকে কে নিয়োগ দিবে? তারা নিয়োগ পাবে সরাসরি ইংল্যান্ডের রাজার কাছ থেকে।
কিন্তু সুপারিশ করতে পারবে কারা? ওই যে প্রথমে যে আমি তোমার ডাইরেক্টর সভার কথা বলেছিলাম, তারা সুপারিশ করতে পারবে এই 4 জনের জন্য, মানে অমুককে অমুক হতে পারবে। তো এইভাবে তারা সুপারিশ করতে পারবে। আশা করছি এখন বুঝতে পেরেছো। এরপর হচ্ছে যে এই যে কাউন্সিল হচ্ছে, কাউন্সিলের যে সদস্যরা তারা, তাদের মেয়াদকাল হবে 5 বছর। কোনো বিষয়ে যখন তারা সিদ্ধান্ত নিবে, তারা কিভাবে সিদ্ধান্ত নিবে, যে একটা বিষয় সামনে আসলো, এখন এটিতে আমরা কি করতে পারি, এই সিদ্ধান্তটা তারা কিভাবে নিবে? তারা নিবে যে বেশিরভাগ সদস্যের মত অনুসারে, বেশিরভাগ যদি যে ব্যাপারে সাপোর্ট করবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে, অথবা ভোটের মাধ্যমে। সে একই কথা হলো, ভোটও যে যারা বেশিরভাগ ওই পক্ষে ভোট দিলে সেটি নেওয়া হবে, গ্রহণ করা হবে। আর বিপক্ষে ভোট দিলে বিপক্ষের, অর্থাৎ যেটি মতামত, বেশিরভাগ সদস্য যেটির ব্যাপারে মতামত দিবে সেটি গ্রহণ করা হবে। তাহলে এই গেল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি আমি বলেছিলাম যে সদস্যদের মেয়াদকাল হবে 5 বছর। কোনো বিশেষ কাউন্সিলে 2 পক্ষের যদি সমান ভোট হয়ে যায়, সেই ক্ষেত্রে গভর্নর জেনারেল তিনি ভোট দিয়ে সেটির মীমাংসা করতে পারবেন। এমন কোনো একটি বিষয় সামনে আসলো যেটাতে রায় দিতে হবে, কিন্তু ভোট হয়ে গেল সমান সমান, যেহেতু 4 জন সদস্য, দুটি করে ভোট হয়ে গেল, তখন কিভাবে এটির মীমাংসা করবে? তখন ওই যে গভর্নর জেনারেল আছেন, তিনি ভোট প্রদান করে বা তিনি তার সিদ্ধান্ত জানিয়ে তিনি এটি কী করবেন? নিষ্পত্তি করবেন। এরপর আসো কলকাতা প্রেসিডেন্সি, যে কলকাতা এখন তখন একটি প্রেসিডেন্সি ছিল, কলকাতা কেন্দ্রিকই তাদের শাসন কার্যক্রম তারা শুরু করেছিল। কলকাতা প্রেসিডেন্সি সামরিক ও বেসামরিক শাসনভার স্বপরিষদ গভর্নর জেনারেল হাতে ন্যস্ত থাকবে। অর্থাৎ কলকাতার সামরিক বেসামরিক সমস্ত ক্ষমতা কলকাতার কার উপরে থাকবে? গভর্নর জেনারেলের উপর, এবং তার ওই যে 4 জন সদস্যর উপর। এরপর রাজস্ব আদায়ের ভার থাকবে তাদের উপর, গভর্নর জেনারেলের উপরই থাকবে রাজস্ব আদায়ের। যেসব জায়গা তারা জয় করে নিয়েছে সেসব জায়গার শাসনভার, সেসব রাজ্যের শাসনভার, এছাড়া বাংলা, বিহার, উড়িষ্যার এই 3টি জায়গার রাজস্ব আদায়ের ভারও গভর্নর জেনারেলের উপর থাকবে। এরপর আসো, এরপর আরও কিছু ছোটোখাটো কিছু রুলস ছিল, সেগুলো এখানে আমি উল্লেখ করছি না। পরবর্তী ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী একজন প্রধান বিচারপতি এবং অপর 3 জন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল যে একজন বিচারপতি আর 3 জন, একজন প্রধান বিচারপতি আর 3 জন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হবে। প্রথম বিচারপতি হিসেবেও কিন্তু নিযুক্তি কাকে দেওয়া হবে সেটিও কিন্তু তারা রেগুলেটিং অ্যাক্টেই উল্লেখ করে দিয়েছিল। স্যার ইলিজা ইম্পে, তিনি হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তাহলে রেগুলেটিং অ্যাক্টেই প্রধান বিচারপতির নামটি বলে দেওয়া হয়েছিল। কলকাতার যে সুপ্রিম কোর্ট গঠন করা হবে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন স্যার ইলিজা ইম্পে। সুষ্ঠু প্রশাসনের জন্য প্রয়োজনীয় আইন নিয়মকানুন প্রবর্তনের অধিকার গভর্নর জেনারেলের কাউন্সিলকে দেওয়া হয়। অর্থাৎ প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে আইন, যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, কোনো নিয়মকানুন যদি প্রণয়ন করতে হয়, তার সম্পূর্ণ ক্ষমতা গভর্নর জেনারেল এবং তার সদস্যদেরকে দেওয়া হয়েছিল। এখানে আমি আরেকটি কথা উল্লেখ করতে পারি যে গভর্নর জেনারেল, কাউন্সিলের সদস্য এবং বিচারপতি যাদের কথা বলেছি তাদেরকে কিন্তু উপযুক্ত বেতনের ব্যবস্থা করা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। কোম্পানির সকল কর্মচারী এই আদালতের এখতিয়ারে ছিল। ও যে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছে সেই আদালতের এখতিয়ারে ছিল। এই আইনে বলা হয়, ইংল্যান্ড সরকার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি বা কোম্পানি বা তার কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ন্যায্য বেতন ছাড়া কোনো উপঢৌকন, দান, পুরস্কার গ্রহণ করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি, যে ইংল্যান্ডের সরকার যদি কোনো ব্যক্তিকে ভারত উপমহাদেশে চাকুরির জন্য পাঠায়, তারা বেতন ছাড়া কোনো প্রকার উপঢৌকন, দান এবং পুরস্কার তারা গ্রহণ করতে পারবে না। এখানে রেগুলেটিং অ্যাক্টের অনুযায়ী আমি তোমাদেরকে যে প্রধান গভর্নর জেনারেল প্রথম যিনি ছিলেন তার নামটি বলেছিলাম, ওয়ারেন হেস্টিংস, কিন্তু তার যে 4 জন সদস্য, তাদের মধ্যে ক্লেভারিং মনসন, বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস, তারা কিন্তু প্রথম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আবার একটু বলি, তোমাদের বইতেও আছে নামগুলো, তারপর আমি একটু আবার বলছি। ক্লেভারিং মনসন, বারওয়েল,
বারওয়েল, বকার বা রবার ও অন্তস্থীয় একাল্য বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস, ফিলিপ ফ্রান্সিস তারা কিন্তু প্রথম সদস্য নিযুক্ত হয়েছিলেন। তাহলে এই গেল আমার পুরো রেগুলেটিং অ্যাক্ট। তাহলে আজকে 4টি বিষয় সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। একটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট কি, রেগুলেটিং অ্যাক্ট কে প্রণয়ন করেছেন, রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নের প্রেক্ষাপট, আর পরবর্তীতে হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের ধারাগুলো। ধারাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে এবং ভারত শাসন সম্পর্কে। আশা করছি আলোচনাটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে, মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো প্রকার বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে উল্লেখ করতে পারবে, আমি দেখে তার উত্তর দিব। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ক্লাসগুলোতে আমার শিক্ষার্থীদের উপস্থিতি আমি খুবই কম পাচ্ছি। তোমরা অবশ্যই যারা 2020-21 সালে প্রথম মানবিক শাখায় ইতিহাস বিষয়টি নিয়েছো, প্রথম একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে ক্লাসগুলো ফলো করবে, লাইকে থাকবে, কমেন্টে থাকবে, তাহলে বোঝা যাবে যে তোমরা ক্লাসগুলো ফলো করেছো কিনা। এটি তোমাদের একটা উপস্থিতিরই মতো বিষয়। আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস রুটিন অনুযায়ী হবে, সেদিন আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।